পরিষদের সংশোধিত নারী শিশু নির্যাতন দমন আইন চূড়ান্ত অনুমোদন, বাড়ল শাস্তি, ঈদে টানা 9 দিন সরকারি ছুটির সিদ্ধান্ত। মুসলিম জনগোষ্ঠী যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন সেই জন্য 3রা এপ্রিল এক্সট্রা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ভোট কেন্দ্রে স্থাপনে রাখা হবে না ডিসিএসপিদের, সিদ্ধান্ত নেবেন কর্মকর্তারাই। গণবিজ্ঞপ্তির বিষয়ে হাইকোর্টের আদেশ পায়নি কমিশন। একটা স্বচ্ছ, নিরপেক্ষ, সুন্দর এবং নজিরবিহীন সুন্দর নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সবকিছুই নির্বাচন কমিশন করবে, সেই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান সংবিধানে দেশ স্বৈরতান্ত্রিক হতে বাধ্য, মন্তব্য আলী রিয়াজের। সংস্কার ও নির্বাচন পাশাপাশি এগিয়ে নেওয়ার পরামর্শ সুজন সম্পাদকের। এবং ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের পক্ষে বিএনপি, কমিশনে মতামত জমা রোববার। দ্বিকক্ষ আইনসভা সহ নানা প্রস্তাব জামায়াতের। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার অভিযোগে মামলার সর্বোচ্চ সাজা 7 বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি পাশ হয়। এছাড়া 3রা এপ্রিল সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। এতে টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। পরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাহিম ইউসুফের রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণ সহ সম্প্রতি বেশ কিছু ধর্ষণের ঘটনায় দেশে আলোড়ন সৃষ্টি হয়। প্রতিবাদে বিক্ষোভে নামে সাধারণ মানুষ, নড়েচড়ে বসে সরকার। এ সময় আইন উপদেষ্টা জানিয়েছিলেন, ধর্ষণ সংক্রান্ত আইনের ধারায় পরিবর্তন আনা হচ্ছে। সে অনুযায়ী ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হচ্ছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইনে বলাৎকার ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ব্যাপারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ অপরাধটির অভিযোগে আলাদা করে মামলা হবে, যেটি সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। এ সময় তিনি জানান, বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনের 4টি হাসপাতাল নির্দিষ্ট করে দেয়া হয়েছে। কুনমিংয়ের 4টা হসপিটালকে ওরা আমাদের জন্য ডেডিকেট করেছে। কিন্তু এর বাইরেও প্রফেসর ইউনুস চাচ্ছেন যে চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। চৈত্র সংক্রান্তিতে 3টি পার্বত্য জেলায় সরকারি ছুটি থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আর দিল্লি নয়, বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং এখন থেকে ঢাকায় হবে বলেও জানানো হয়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের কলেজ পড়ুয়া মেয়েকে দেখতে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সদর হাসপাতালে যান তিনি। এ সময় ভুক্তভোগীর খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন তিনি। পরে সংবাদ সম্মেলন করে পলাতক আসামিকে 24 ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান নাহিদ ইসলাম। আতঙ্কের বিষয় দেখেন, এই ঘটনাটা শুধু শহীদ পরিবার হিসেবেই নয়, ধর্ষণের ঘটনা আসলে ঘটতেছে সারা দেশব্যাপী। আমরা এর আগে আসিফ ঘটনা দেখেছি। তো এটা সার্বিকভাবে দেশের জননিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, দেশের নারীদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে এবং শহীদ পরিবারদের ক্ষেত্রে যে রাজনৈতিক আমি যখন সরকারে ছিলাম সেই জায়গা থেকে আমি কাজ করেছি তখন, এবং আমাদের জায়গা থেকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকেও সরকারের সাথে এই বিষয়ে আমরা কথা বলেছি। আসন্ন নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক সব সংস্থা নিবন্ধন বাতিল হবে কমিশনের সিদ্ধান্তে, জানিয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। আর ভোট কেন্দ্র স্থাপনে ডিসিএসপিদের কমিটি থাকবে না। নির্বাচন কর্মকর্তারা নিজেরাই এর সিদ্ধান্ত নেবেন। নির্বাচন কমিশনের বৈঠক শেষে সব সিদ্ধান্ত জানানো হয়। শিউলি রায় রিপোর্ট।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণ নীতিমালা, রাজনৈতিক দল নিবন্ধন ও সীমানা নির্ধারণের মতো 5টি বিষয় নিয়ে বৈঠকে বসে কমিশন। বৈঠক শেষে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি বিষয়ে হাইকোর্টের রুলের আদেশ এখনো ইসিতে আসেনি। আদেশের কপি পেলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে, তবে ঈদের আগেই সিদ্ধান্ত জানানো হবে। যে এই বিষয়ে একটি রিট হয়েছে, এখনো আমাদের কাছে কোনো কাগজপত্র আদালত থেকে আসেনি। আর্জির কপি পেলে পরে আমরা বুঝতে পারবো, বা রুলের যে আদেশটা সেটা আসলে আমরা বুঝতে পারবো যে এই রিটের বিষয়বস্তুগুলো কি। তখন এটি দেখে হয়তো বা আমরা বাকি পদক্ষেপ নিব, বা আপনাদের যে কোয়েরিটা সেটা বলতে পারবো। সামনের নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপনে ডিসি এসপিদের নিয়ে কমিটি থাকছে না। নির্বাচন কর্মকর্তারাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। পদ পদবীর বিষয় না, বিষয়টা হলো একটা স্বচ্ছ, নিরপেক্ষ, সুন্দর এবং নজিরবিহীন সুন্দর নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সব কিছুই নির্বাচন কমিশন করবে, সেই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ। 96টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ইসিতে সিদ্ধান্ত হলেই তা বাতিল করা হবে। যদি কমিশন মনে করে যে সবগুলো বাতিল হবে, বাতিল হবে। এবার স্বচ্ছ, নিরপেক্ষ ও নজিরবিহীন নির্বাচন উপহার দেওয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিতর্কের সৃষ্টি হবে না, এটা আমরা আশা করি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সংস্কারের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন জনগণেরই দাবি বলেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, বর্তমান সংবিধানের প্রয়োগ হলে দেশ স্বৈরতান্ত্রিক হতে বাধ্য। রাজধানীর সিরদাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। আর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে এগিয়ে নিতে হবে। জান্নাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। করার চেষ্টা করা হচ্ছে। সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে 5 কমিশনের সুপারিশ নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজনের গোলটেবিল আয়োজন। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা শীর্ষকে আয়োজনে নাগরিক প্রতিনিধিরা এসব সংস্কারে জনগণকে সম্পৃক্ত রাখার দাবি জানান। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব না। দরকার নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার। আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে। আমাদের নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হলো নির্বাচন করা, ওদেরই দায়িত্ব, কিন্তু তারা অতীতে সেই দায়িত্ব পালন করতে পারে না। তাই নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে। শুধু স্বাধীন করলে হবে না, তাদেরকে দায়বদ্ধ করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বর্তমান সংবিধানে স্বৈরতান্ত্রিক উপাদান থাকার ব্যাখ্যা তুলে ধরে বলেন, পুরো কাঠামো পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্ভব নয়। যদি একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা তৈরি করতে চাই, যদি আমরা মনে করি যে আসলে এমন একটা ব্যবস্থা যেটাকে আমরা গণতান্ত্রিক বলে দাবি করতে পারবো, এমন একটা ব্যবস্থা যেখানে নাগরিকের অধিকার সুরক্ষিত হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হবে যে নাগরিকের সমস্ত অধিকারকে রক্ষা করা, সেটা ভায়োলেট করা নয়, সেটা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে কাঠামোগত সংস্কারের আর কোনো বিকল্প নেই। সংবিধানের 70 অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার কথা তুলে ধরে গত 16 বছরে ধ্বংস হওয়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার করার কথাও বলেন অধ্যাপক আলী রিয়াজ। কাছে পেপারগুলো আছে, আপনারা এটা দেখে নিন। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। রোববার ঐক্যমত্য কমিশনের সংস্কার নিয়ে দলীয় মতামত ও সুপারিশ জমা দেবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, যেসব সংস্কার নিয়ে ঐক্যমত্য হবে সেগুলোর কাজ এগিয়ে যাবে, আর যেগুলোতে ঐক্যমত্য হবে না সেসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ। রাজনৈতিক সংস্কৃতি বদলে ফেলতে হবে বলেও দাবি তার। সাইফুল রিপনের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহস্পতিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রিয় নেতা
সাবেক মন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকের অনেক মত থাকবে, সহনশীল থেকে সিদ্ধান্ত নিতে হবে ভোটের মাধ্যমে। আমাদের সকলের মতের প্রতি সহনশীল হতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে, কিন্তু সিদ্ধান্ত হবে দিনের শেষে বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে। রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা বাংলাদেশে সহনশীল শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে। এদিকে রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিশেল মিলার। সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা ডাইভার্সিফাইড একটা কান্ট্রি, যেখানে ভিন্ন মত ভিন্ন পথে চলবে, কিন্তু যেখানে ঐক্যমত হবে সেই বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো ইমিডিয়েটলি। আর যেখানে ঐক্যমত হবে না, সেটা আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের ম্যানিফেস্টো নিয়ে, তাদের ভাবনা নিয়ে জনগণের কাছে যাবে এবং জনগণের ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে, জনগণ যে ম্যান্ডেট দেবে, সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। রোববার সংস্কার নিয়ে বিএনপির সুপারিশ অন্তর্বর্তী সরকারকে জানানো হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববারে সাবমিট করার পরে আলোচনায় চলে আসবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জামায়াতে ইসলামী সুষ্ঠু নির্বাচন চায় বলেই সংস্কারে সরকারকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের ওপর লিখিত মতামত জমা দেন তিনি। আর সংস্কার নাকি নির্বাচন আগে এ বিষয়ে ঐক্যমত্য কমিশন কোনো ধরনের চাপে নেই বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংসদ ভবনের কার্যালয়ে জামাতে ইসলামীর পক্ষ থেকে সংস্কার প্রস্তাবের উপর লিখিত মতামতের কপি জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামাতে ইসলামীর প্রতিনিধি দল। অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জামাত সরকারকে সহায়তা করতে চায় মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, 5টি সংস্কার কমিশন নিয়ে সুচিন্তিত মতামত দিয়েছে জামায়াত। 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। আমরা জামাত ইসলামের যে মতামত সেটা সুলিখিতভাবে দিয়েছি। একটা হচ্ছে সংবিধান, দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, চতুর্থ নির্বাচন প্রক্রিয়া ইলেকটোরাল প্রসেস, আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। নিরপেক্ষ ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব রাখা হয়েছে বলেও জানান জামায়াতের জেনারেল সেক্রেটারি। আমরা আমাদের নির্বাচনের ব্যাপারে মেজর বড় কথা বলেছি যে এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও সহযোগিতার প্রশংসা করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সংস্কার নিয়ে কোনো ধরনের চাপে নেই কমিশন বলেও জানান কমিশনের সহসভাপতি। যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান, তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন, অব্যাহত রেখেছেন। ফলে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে এরকম চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান থাকবে জানিয়ে রিয়াজ বলেন, 2-1 দিনের মধ্যে বিএনপির সঙ্গে বৈঠক হবে। বিএনপি পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে আগামী 2-1 দিনের মধ্যেই তারা আমাদেরকে দেবেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। 1-11 সময় বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জন। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ 3 আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন।
মামলার রায় ঘোষণার পর আইনজীবী বলেন, মামলাটি ছিল পুরো বানোয়াট। সাক্ষীরা কেউ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফেরায় আর কোনো বাধা থাকলো না বলেও জানান তিনি। তৎকালীন দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও জানান এই আইনজীবী। রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐক্যমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতে একমত এলডিপি। দলটির প্রেসিডেন্ট অলি আহমেদের দাবি, নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলেও জানান তিনি। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐক্যমত্য কমিশন। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রথম দল হিসেবে বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠকে বসেন তারা। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত সংলাপে শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য দোয়া মোনাজাত করা হয়। সংবিধান, জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারে ঐক্যমত কমিশনে ১৬৬টি সুপারিশ নিয়ে এলডিপির মতামত তুলে ধরেন অলি আহমেদ। সংবিধান সংস্কারের জন্য দিয়েছিলেন মোট ৬১টি প্রস্তাব প্রশ্ন আকারে। একমত হয়েছে আমরা ৫১টিতে। দুর্নীতি দমন, এখানে মোট প্রস্তাব আসছে আমাদের কাছে ২০টি, একমত হয়েছে আমরা ২০টিতেই। কিছু জায়গায় আমাদের কিছু অবজারভেশন আছে, সবগুলির মধ্যে আমি বলবো নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল। ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐক্যমত কমিশনকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আমরা অনুরোধ করব, কম্প্রোমাইজ আপনার ভোটটা কাকে দিচ্ছেন জানিয়ে যেতে পারে, কি তাতে কি হচ্ছে, সমগ্র জাতি যদি বেনিফিটেড হয়, একটা সুষ্ঠু ভোট করতে পারি। 10টা ভোট যদি জানিয়ে যায়, অসুবিধাটা কোথায়? রাষ্ট্রপতি ভোট দেবে না, রাষ্ট্রপতি ভোট দেওয়ার দরকার নেই, একটা ভোট না দিলে কোনো অসুবিধা নেই। সংলাপে রাজনৈতিক দলগুলোর সাড়া পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ইতিমধ্যে আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত দেওয়া হয়েছে তার কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আসবার জন্য। সংস্কার ইস্যুতে পর্যায়ক্রমে ৩৮টি দলের সঙ্গে সংলাপ করবে ঐক্যমত কমিশন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। রেমিটেন্স প্রবাহে মার্চ মাসে নতুন রেকর্ড হতে যাচ্ছে। চলতি মাসের ১৯ দিনে মোট ২২৫ কোটি ২০ লাখ ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ ২৭,৪৭৪ কোটি ৪০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রেমিটেন্স আসার এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বেড়ে যায় রেমিটেন্স বা প্রবাসী আয়ের গতি। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে, আর দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল গত ফেব্রুয়ারি মাসে। তখন প্রায় ২৫৩ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিল প্রবাসী কর্মীরা। ঈদ ঘিরে রাজধানীর বিপণী বিতানগুলোই বাড়ছে ক্রেতার সমাগম। এই মুহূর্তে নিউ মার্কেটে আছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তন্দ্রা, মার্কেটে ক্রেতা বিক্রেতাদের সমাগম কেমন দেখছেন এবং বেচাকেনা সেখানে কেমন হচ্ছে, এবং এ বিষয়ে বিক্রেতারা কি বলছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো আমরা দেখেছি যে নিউ মার্কেটে কিন্তু ইফতারের পর থেকেই অনেক বেশি ক্রেতা সমাগম আমরা দেখতে পাচ্ছি, এবং ইফতারের পর থেকে মানুষজন আসা যাওয়া করছে এবং অনেকে এখানে এখন কেনাকাটা করতে আসছেন। অনেকে আবার এখনও দেখছেন যে আসলে নিজের জন্য বা নিজের প্রিয় মানুষগুলোর জন্য কোন ধরনের পোশাক তারা কিনবেন বা কোন ধরনের পোশাক তারা বাছাই করবেন। তারা পরখ করে নিচ্ছেন আসলে যে দামটা ঠিক আছে কিনা, মান ঠিক আছে কিনা, সেগুলো দেখে তারা কেনাকাটা করছেন। এবং অনেকের সাথে কথা বলে দেখেছি যে ক্রেতারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু জিনিসপত্রের দাম কিছুটা বেশি বলছেন, অনেকে আবার বলছেন যে কিছুটা দাম কম। তবু মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করার জন্য কিন্তু
সবাই নিউ মার্কেটে আসছেন এবং নিউ মার্কেটে কেনাকাটা করছেন এবং অনেকের সাথেই কথা বলার পরও আমরা দেখেছি যে অনেকে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও তারা বলছেন যে দিন শেষে আসলে ভরসার জায়গা যদি থেকে থাকে বা যদি সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করতে পারে সেটা কিন্তু তারা নিউ মার্কেটেই পাচ্ছেন এবং তারা এখানেই প্রাধান্য দিচ্ছেন কেনাকাটা করা। পাশাপাশি অনেককেই আমরা দেখেছি যে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত যারা আছেন, যেহেতু রোজার পরপরই ঈদ এবং ঈদের উৎসবটা সবার জন্য, সেক্ষেত্রে কিন্তু অনেকেই এখনও কেনাকাটা করছেন এবং সবাই এই জায়গাটাকে প্রাধান্য দিচ্ছেন সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করার জন্য। অনেকগুলো দোকানে আমরা দেখেছি তারা বলছেন বিক্রেতারা যে সন্ধ্যার পর থেকে বা ইফতারের পর থেকে ভিড় বাড়ে এবং ক্রেতা সমাগম অনেক বেশি থাকে, মার্কেট জমজমাট থাকে। আবার অনেকের দোকানেই বলছেন যে বেচাকেনা একটু কম। সেক্ষেত্রে বাচ্চাদের পোশাকগুলো কিন্তু অনেক বেশি কেনাকাটা করছেন তারা। অনেকে বলছেন দাম বেশি, আবার অনেকে বলছেন যে বড় বড় যে মার্কেটগুলো বা শপিং মলগুলো আছে সেগুলোর তুলনায় এখানে দামটা কিছুটা কম, সাশ্রয়ী মূল্যে তারা কেনাকাটা করতে পারছেন। পাশাপাশি অনেক ক্রেতাকেই দেখা গিয়েছে যারা ফুটপাত থেকেও কেনাকাটা করছেন। তারা বলছেন যে জিনিসপত্রের ঊর্ধ্ব মানে এখন জিনিসপত্রের দাম অনেক বেশি, যে কারণে তারা এইসব জায়গা থেকে কেনাকাটা করছেন। সাশ্রয়ের মধ্যে পরিবারের সবার জন্য তারা কেনাকাটা করতে চাচ্ছেন এবং এই কারণে কিন্তু তারা নিউ মার্কেটে আসছেন এবং এখানে কেনাকাটা করছেন। বিক্রেতারা যেহেতু বলছেন যে তারা বলছেন যে এখন ভিড় একটু বাড়ছে আবার একটু কমছে, তবে রাত যত গভীর হচ্ছে বা যত বেশি রাত আসছে মানে 8টা-9টার দিকে তারা বলছেন যে ক্রেতা সমাগম একটু অন্যান্য বারের তুলনায় বেশি থাকছে এইবার। অন্যান্য বার রমজানের সময় যে পরিমাণে ক্রেতা সমাগম থাকে সেই তুলনায় এবার 8টা থেকে 9টার মধ্যে ক্রেতা সমাগম বাড়ে এবং অনেক ধরনের পোশাক আশাকই তারা পছন্দ করছেন এবং কেনাকাটা করছেন। আমরা যদি একটু কথা বলি, আপু কেমন দেখছেন জিনিসপত্র এবার, কেমন কি কেনাকাটা করছেন? অনেক সুন্দর দেখছি। আমার এই ছেলেটার কাছে শুনুন, তুমি বলো অনেক মানে কে কে মিলে কেনাকাটা করতে আসছে? তুমি বলো থাক কিছু বলো। ওনারা আসলে কথা বলতে চাচ্ছেন না, সবাই আসলে এখানে কেনাকাটা করতে ব্যস্ত, যে কারণে অনেকেই আসলে কথা বলতে চাচ্ছেন না। তবে আমরা যখন থেকে এখানে এসেছি ইফতারের পর থেকে দেখেছি মানুষজন কিন্তু কেনাকাটা করছে এবং স্বাচ্ছন্দ্যেই কেনাকাটা করছে। খুব সামনে যেহেতু ঈদ চলেই আসছে বলা যায়, সেক্ষেত্রে কিন্তু এখন যে কেনাকাটাও তারা অনেক বেশি পরিমাণে তাড়াহুড়োর মধ্যেই বলা যায় যে তারা করছেন। অনেকে বলছেন যে এতদিন সময় পাননি, এখন এসে সময় পাচ্ছেন, এর জন্য তারা এখানে আসছেন এবং কেনাকাটা করছেন। ভাই একটু কথা বলি, কেমন জিনিসপত্র কেমন কেনাকাটা করছেন এবার? জি আলহামদুলিল্লাহ ভালো। দাম কেমন দেখছেন সবকিছু? রিজনেবলের মধ্যে আছে। অন্যান্য বারের তুলনায় কি এবার দাম কম নাকি বেশি? না একটু বেশি, অন্যান্য তুলনায় এবার একটু বেশি। সবার জন্য কি কেনাকাটা মানে এখানে করতে আসছেন নাকি? না এটা সবার জন্য না, আমার মেয়ে আসছে, মেয়ের জন্য কেনাকাটা করার জন্য আসছে। আচ্ছা একটু আমি যদি একটু দেখাই যে এই পাশে কিন্তু অনেক জুতার দোকানও আছে, সাশ্রয়ী মূল্যে অনেকে জুতার দোকানেও কিন্তু কেনাকাটা করছেন এবং অনেক ধরনের স্যান্ডেলস থেকে শুরু করে বাচ্চাদের জুতা সব কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে এবং সবাই কিন্তু এখান থেকে সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করার জন্য এখানে আসছেন। বাচ্চাদেরকে নিয়ে আসছেন, অনেকে পরিবার পরিজন নিয়ে আসছেন, অনেকে বন্ধু বান্ধবের সাথেও আসছেন এখানে কেনাকাটা করতে। আপু আপনারা কাদের জন্য কেনাকাটা করতে আসছেন? আচ্ছা অনেকে আসলে ব্যস্ত, যে কারণে যেহেতু ঈদ সামনে সবাই মোটামুটি ব্যস্ত এবং ব্যস্ততার কারণে অনেকে কথা বলতে চায়, অনেকে আবার কথা বলতে চান না। যাই হোক, তো আমরা এই মুহূর্তে যেটা বলতে পারি যে নিউ মার্কেটে কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার ভিড় মোটামুটি ভালোই আছে। বিক্রেতারা বলছেন যে তারা লাভজনকভাবে এখন পর্যন্ত ব্যবসা করতে পারছেন এবং 4 রাত পর্যন্ত তারা বলছেন যে যদি এভাবেই বেচাকেনা হতে থাকে সেই ক্ষেত্রে তারা লাভবানভাবেই ব্যবসা করতে পারবেন এবং তাদের আশা এটাই যে তারা 4 রাত পর্যন্ত, 4 রাত একদম 2টা-3টা পর্যন্ত, আমি অনেকের সাথে কথা বলেছি, বিক্রেতারা বলছেন যে 4 রাত 2টা-3টা পর্যন্ত তারা বেচাকেনা করতে চাচ্ছেন। এই ছিল আমার কাছে নিউ মার্কেট থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ তন্দ্রা। দর্শক, ঈদ ঘিরে রাজধানীর বিপণী বিতানগুলোয় বাড়ছে ক্রেতার সমাগম। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার সংবাদ রাত। সাথে থাকার জন্য ধন্যবাদ।